আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া নিয়ে ধোঁয়াশা। এর মাঝে বিতর্ক উস্কে দিয়েছে তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের আপত্তিকর মন্তব্য। সব মিলিয়ে কোন পথে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, সবকিছু নিয়ে আলোচনা করব খেলার আড্ডায়। আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আর আজকের আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ অলিম্পিক কমিটির সাবেক পরিচালক বিসিবি, এবং সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক এম কায়সার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি খেলার আড্ডায়। সম্প্রতি যত কিছু আছে আপনারা নিয়ে খুব অবগত আছেন। বাংলাদেশ ক্রিকেটটা আসলে টালমাটাল অবস্থায় আছে, এবং পাশাপাশি যে সম্প্রতি যে আলোচনাটা হচ্ছে যে তামিমকে নিয়ে একজন আপত্তিকর মন্তব্য করেছেন বিসিবি পরিচালক। একটা দায়িত্বশীল জায়গা থেকে তিনি এমন একটা মন্তব্য করেছেন যেটা আসলে আপনাদের জন্য, আপনারাও নিশ্চয়ই অবগত আছেন, ক্রিকেট প্রেমী হিসেবে সবাই অবগত আছে। কতটুকু আপত্তিকর এবং কতটুকু আসলে নিন্দনীয় সেটা যদি একটু বলতেন দুজনেই। দেখেন, আমি আজকে আপনার এই অনুষ্ঠানে কোনো এক বক্তব্য দিয়ে আমি আবার বিতর্কে যেতে চাই না, বাট অন্ততপক্ষে আপনাকে এতটুকু বলতে পারি, আমরা যেটা সচরাচর দেখছি, আমরা এটাকে বলি লুজ ক্যানন। যার যা ইচ্ছা আমরা বলে ফেলতেছি, যার সোশ্যাল মিডিয়া ইজ গিভিং আস অপরচুনিটি, এবং একরকমভাবে বলে ফেলছি। কাকে আমি ছোট করছি, কাকে বড় করছি, সেটা তোয়াক্কা না করে আমার যা মনে আসলে আমি বলে ফেললাম। কয়দিন আগে বিসিবির একজন বললেন যে গত 15 বছরে যা দুর্নীতি না হয়েছে গত 6 মাসে তার থেকে বেশি হয়েছে। উনি জানেও না উনি কি বলেছেন। এটা নিয়ে কিছুদিন চললো। তার আগে একবার বিসিবি থেকে একজন বললেন ফুটবল ফেডারেশনকে নিয়ে। এখনও ফুটবল ফেডারেশনের পরে আবার উনি আবার বললেন আমরা যাচ্ছিই না টি-20-তে। এই যে যাচ্ছে তাই কথা আমরা বলছি, আপনি যখন একটা দায়িত্বে থাকবেন তখন আপনাকে কিন্তু অনেক, আমি কি বলবো, অঙ্ক বলবো না, আপনাকে অনেক মার্জিত ভাষায় এবং পারলে আপনি স্ক্রিপ্টেড ডেলিভারেশন আপনি দিবেন ইফ ইউ আর নট কনফিডেন্ট। কিন্তু আপনি যেরকম কথাবার্তা আপনি বলছেন, আপনি ভুলেই যাচ্ছেন যে আপনার উপর একটা গুরু দায়িত্ব আছে এবং আপনি যথেচ্ছ কথা বলতে পারেন না। এবং আমি আম সারপ্রাইজ টু সি যে বিসিবির কি কোনো কোড অফ কন্ডাক্ট নাই? বিসিবি কি ঠিক করেন নাই যে ওনার মুখপাত্রকে বিসিবির তরফ থেকে কে কথা বলতে পারবেন, এবং কোনো ডাইরেক্টররা যদি এরকম কোড অফ কন্ডাক্ট ব্রেক করেন তাদের প্রতি তাদের কি আচরণ হবে বোর্ড থেকে, সেটারও একটা বিধি থাকা উচিত। বাট অত্যন্ত দুঃখজনক, তামিম কি বলেছে এটা তামিমের ব্যক্তিগত মতামত, উনি প্রকাশ করেছেন। আদৌ ওনার সব জায়গায় এই ব্যাপারে কথা বলা প্রয়োজন কিনা এটা উনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে তামিমের মতন একজন স্ট্যাবলিশড প্লেয়ারকে এবং একজন ক্রিকেটীয় যোদ্ধাই আমি বলবো তাকে আমাদের দেশের জন্য, যাকে আইকনিক প্লেয়ারও বলতে পারি, তার সম্বন্ধে আপনি বলতে পারেন যে তামিমের কথাটা আপনার ভালো লাগে নাই, কিন্তু তামিমকে এইরকম ট্যাগ দেওয়া, দ্যাটস ভেরি ইনসাল্টিং, এবং এইটা সঠিক না। এবং এটা হয়তোবা ধরেন আরও কিছু উপরের পর্যায়ের কাউকে দিলে কেউ হয়তোবা মানহানির মামলাও করতে পারেন। আমরা এইরকম পর্যায়ে চলে গেছি একজন আরেকজনকে সহ্যই করতে পারছি না। আমরা সেই বিসিবির ইলেকশনটার ইদানিংকালে যখন হলো, তারপরের থেকে যে একটা বিতর্কের ভিতরে বিসিবি ঢুকে গেছে, সেটা থেকে বের হতে পারছি না আমরা। এবং সেটা থেকে বেরোতে হলে কিন্তু নেতৃত্বে যারা আছেন তাদের খুব কঠোর হাতে বিসিবিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং কঠোর হাতে কিন্তু তাদেরকে সব কিছু পরিচালনা করতে হবে। আমি বলছি না তারা খারাপ করছেন, সব কিছু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু মনে হচ্ছে যে তারা আসলে সঠিক পথ থেকে বিপথে চলে যাচ্ছেন প্রায়। এবং সেটার একটা উদাহরণ হচ্ছে, আমি এর আগে আরেকদিন আপনাদের এখানে বোধহয় কথা বলছিলাম, সেটার উদাহরণ হচ্ছে যখন মোস্তাফিজের ইস্যুটা নিয়ে কথা হলো, তখন কিন্তু বিসিবির আগে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়ে দিলেন কি করবেন। করতেই পারেন, ওনারা ঊর্ধ্বতন, কিন্তু বিসিবির তো একটা প্রোঅ্যাক্টিভ কাজ করা উচিত ছিল। তার আগেই হয়তো বা ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কথা উনি বলতে পারতেন, আমরা আগে স্টেটমেন্ট দিই, আমরা দিস ইজ হোয়াট উই আর প্ল্যানিং, দেন উই গো। এখানেও আমাদের একটা কিন্তু অসামঞ্জস্য অথবা আনএক্সপেক্টেড কিছু জিনিসপত্র দেখেছি। দ্বিতীয় হচ্ছে এই যে আমরা এখন সবাই যে যার মত প্রকাশ করছি, এটা আসলে ওই ছোটোবেলায় আমরা স্কুলের প্রোগ্রামে যেমন খুশি সাজো টাইপ একটা অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে, আমার যা ইচ্ছা আমি বলে বেড়াচ্ছি। আসলে এরকম বলা উচিত না। কায়সার ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, যেটা হচ্ছে যে আপনার একই প্রশ্ন, টালমাটাল পরিস্থিতি আসলে বিসিবি কি এখন মানে ক্রিকেটারদের বিপরীতে চলে যাচ্ছে কিনা? কারণ এমন পরিচালক যারা আছেন, ভাই যেমনটা বললেন, যেটা হচ্ছে যে অতীতেও এরকম ঘটনা ঘটেছে, আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, এবং গতকালকেও যেটা করা হয়েছে, সেটা কি আসলে ক্রিকেটারদের বিপক্ষে চলে যাচ্ছে কিনা? প্রথম কথাটা হলো যে বিসিবির পরিচালক নাজমুল ইসলাম যে কথাটা বলেছেন, সেটা যদি আপনি আমাকে এক কথা জিজ্ঞেস করতে চান, আমি বলবো যে এটা একটা অভদ্র, অশোভন এবং অবিবেচনা প্রসূত একটা মন্তব্য তিনি করেছেন। কোন জায়গায় কি কথা বলতে হবে এটা যদি আপনি না জানেন, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সিট ইন বিসিবি চেয়ার। পরিষ্কার কথা আমার এটা।
কারণটা হলো যে তিনি যেটা বলবেন সেটা কিন্তু তার ব্যক্তিগত বিষয় না। অনেকে হয়তো বলে থাকেন যে না, তিনি এটা বলছেন ব্যক্তিগত একটা বিষয়ের থেকে, কিন্তু তার পরিচয়টা কি? তার পরিচয়টা কিন্তু আপনার ওটাই কিন্তু কাউন্টেবল হবে। এবং তিনি যে প্রসঙ্গে বলেছেন, এমন তো না যে তিনি তার পারিবারিক কোনো প্রসঙ্গে বলেছেন, তিনি ক্রিকেট প্রসঙ্গে বলেছেন। দ্যাট মিনস তিনি ক্রিকেট বোর্ডকে আপহেল্ড করেন, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তিনি এই পরিচয়টা কিন্তু তার সবচেয়ে আগে আসবে। আর আরেকটা বিষয়টা হলো যে তিনি যে শব্দগুলো ইউজ করেছেন তামিম ইকবালকে, এক অর্থে তিনি গালিগালাজি করেছেন, সেটা তিনি কোনো মতো করার আমি মনে করি যে না, অধিকারটুকু তিনি রাখেন। কারণটা হলো যে আমাদের এখানে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ট্যাগ লাগিয়ে দেওয়ার একটা কিন্তু অনেক বেশি আপনার মানে প্রচলন একটা চলছে। দেখুন, আপনার যে কোনো একটা বিষয়, আপনার মন্তব্য একটা থাকতে পারে, আমার মতামত একটা থাকতে পারে। আমি আপনার মতামতের সঙ্গে একমত নাই হতে পারি, কিন্তু আপনাকে উচিত হবে যে আমার মতামতটাকে সম্মান দেখানো, যে আমি অন্তত বলতে পারছি, এইটুকু বলার অধিকারটুকু তো আপনি দিবেন। কিন্তু সেটা না দিয়ে আপনি যদি আমাকে আমার মন্তব্যটাকে স্রেফ উড়িয়ে দিয়ে গালিগালাজ শুরু করে দেন আমাকে, তো এটা তো এক অর্থে গালিগালাজ এবং রাস্তার মানুষের মতো কাজ হয়েছে। এটা বিসিবির কোনো ডিরেক্টরের কাছ থেকে কোনো মতে হয়নি। আমি মনে করি যে বিসিবির, ইমরোজ ভাই যেভাবে বললেন যে বিসিবি শুড টেক এর প্রপার অ্যাকশন। আপনি যখনই একজন ক্রিকেটার কোনো একটা বিধিবিধান লঙ্ঘন করেন তখন তার বিরুদ্ধে আপনার অভিযোগ আনা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। তো বিসিবি ডিরেক্টর কি অ্যাকাউন্টেবিলিটির বাইরে নাকি? কোনোদিন অ্যাকাউন্টেবিলিটির বাইরে না। এবং তারা কেন এটা বলছেন? কারণটা হলো যে সহজ হিসাবটা হলো যে তারা কখনো এত বড় চেয়ারে বসেননি। বিসিবির চেয়ারের মর্যাদাটা কি সেটা তারা জানেন না বলেই তারা এখন পর্যন্ত যে যা ইচ্ছা সেরকমভাবে বলে যাচ্ছেন এবং নিজেকে একটা ক্ষমতাবান দেখানোর চেষ্টাটুকু করছেন। আমার কাছে খুব হাস্যকর লাগছে যে খুব সম্ভবত আমাদের রাজনীতি যেরকমভাবে চলে আসে, যে রাজনীতিতে আপনি দেখবেন যে কোনো এমপি নিজেকে মনে করেন যে তিনি বোধহয় জায়গিরদার, তিনি বোধহয় ক্ষমতাবান হয়ে গেলেন, তিনি জমিদার হয়ে গেলেন, আর বাদবাকি তার সামনে যারা রয়েছে এলাকায় তারা বোধহয় প্রজার মতো। তো ক্রিকেট বোর্ডের কিছু ডিরেক্টরদের, আমি সবাইকে বলবো না, কিছু ডিরেক্টরদের ভাবভঙ্গি এমন হয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে যে তারা বোধহয় জমিদার হয়ে গিয়েছেন এবং তারা যা বলবেন সেটাই বোধহয় বাদবাকি সবাইকে শুনতে হবে। দিট শুড নট বি হ্যাপেন, এটা হওয়া উচিত না। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ডিরেক্টর যারা রয়েছেন, বিশেষ করে ক্রিকেট বোর্ড সভাপতি যারা রয়েছে, যিনি রয়েছেন, তার কাছ থেকে এই বিষয়ে একটা প্রপার আমি একটা মন্তব্য কিন্তু আশা করতেই পারি। কারণ তিনি যাকে গালি দিয়েছেন, এক অর্থে গালি বলবো আমি, তিনি তাকে যেভাবে কোট আনকোট করে গালিগালাজ করেছেন সেটা কিন্তু কোনো মতেই কোনো ভদ্রতা হতে পারে না। এই কারণে, এবং তিনি কাকে গালি দিয়েছেন? তামিম ইকবালকে। যে তামিম ইকবাল বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন ছিলেন। এই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর সাহেব যিনি তাকে গালিগালাজ করেছেন, তিনি এই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার আসার আগ পর্যন্ত তাকে কেউ চিনতো না। তো তিনি যতই বড় ব্যবসায়ী হন না কেন বা যাই হন না কেন, তিনি এরকমভাবে কোনো ক্রিকেটারের সম্পর্কে, সেই ক্রিকেটারের আপনি কত বছর ধরে খেলেছে বা সেই ক্রিকেটার সাবেক ক্রিকেটার কিনা, এই সাবেক অধিনায়ক কিনা, সেটা কাউন্টেবল না। আপনি যে কারো বিরুদ্ধে বা এই ধরনের মন্তব্য আপনি করার অধিকারটুকু আপনার নেই। এই বোধটুকু যদি তার না হয়, তাহলে আমি মনে করি যে তিনি যে চেয়ারে হোল্ড করছেন সেই চেয়ারে বসার অধিকারটুকু তার নেই। এবং এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কালকে 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে একটা প্রপার জাস্টিফিকেশন দেওয়া উচিত এবং একটা প্রেস রিলিজ দিয়ে জানানো উচিত। কায়সার ভাইয়ের প্রসঙ্গে যদি বলি, যেটা হচ্ছে যে আপনার যারা পদে আছেন কিংবা যারা পরিচালক পদে এখনো বর্তমানে আছেন যারা, তাদেরকে আরেকটু বেশি অ্যাকাউন্টেবিলিটিতে আনা উচিত কিনা? কারণ যে তারা এমন মন্তব্য কিছু করে ফেলছেন যেটা হচ্ছে বোর্ডে আপনার একক সিদ্ধান্ত কিংবা সবার সম্মিলিত সিদ্ধান্ত আসার পর পরবর্তীতে সেটা বাইরে আসা উচিত। যেমনটা তামিমও বলছিলেন যে আপনারা আগেই বলে দিচ্ছেন সবকিছু, কিংবা যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিংবা যেটা আপনি বলে দিচ্ছেন সেটা কিন্তু পরবর্তীতে সে কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গাতে তারা কি আরেকটু সচেতন হওয়া উচিত ছিল কিনা তাদের? আমি আপনার সাথে সহমত, সচেতন হওয়া উচিত। বাট জিনিসটা হচ্ছে কি, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন বা কি করবেন সেটার আগে হচ্ছে আমার মনে হয় অল নিড টু বি এডুকেটেড। এটা শুনলে অনেকে হয়তো বা ক্ষিপ্ত হতে পারেন যে উই আর কোয়াইট এডুকেটেড, ওনার থেকেও বেশি এডুকেটেড। এডুকেশন ইজ নট থিওরিটিক্যাল, আপনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পিএইচডি করেছেন সেটা না। আপনি যেই চেয়ারটায় ধরে বসে আছেন সেই চেয়ারটার মূল্যটা, যেটা কায়সার বলছিলেন যে এই চেয়ারের ওজনটা কতটুকু এবং এইখান থেকে যে বার্তাগুলো আপনি দিবেন, দ্যাট হ্যাজ টু বি টেকেন অ্যাজ অথেন্টিকেট বার্তা। যেরকম আপনারা সাংবাদিক, আপনারা যখনই ওই চেয়ারে বসে কেউ যদি একটা বলেন এটা হয়েছে, ইউ টেক ইট ফর গ্যারান্টেড যে আপনার ওই ডাইরেক্টর কিন্তু এটা বলেছেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে ইটস এ স্লিপ অফ টাং। আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু ওন দ্যাট, অথবা আপনাকে ক্ষমা চেতে হবে যে আমার এটা ভুল হয়েছে, আমি বুঝি নাই। এবং এই রকম আচরণ কিন্তু আমরা অনেক ডাইরেক্টরদের থেকে আমরা আগেও দেখেছি। হয়তোবা ডাইরেক্টর ক্রিকেট অপারেশন একরকম কথা বলছেন, লজিস্টিকের হেডে একরকম কথা বলছেন, আপনার অন্য জায়গায় ফিনান্সের একজন একরকম কথা বলছেন। তিনটাকে যখন আপনি মিলাবেন, ইউ ডোন্ট ফাইন্ড নো লিঙ্ক টু ইচ আদার। বাট মানে এক কথা বলা যাচ্ছে যে সমন্বয়হীনতা আছে এখন। আমি অবশ্যই মনে করি সমন্বয়হীনতা আছে, এবং এটার কারণটা হচ্ছে বিসিবি ইজ গোয়িং থ্রু এ টার্ময়েল। আপনি যেই রকম অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, বিপিএল শুরু করার পরে একটা দল
এইরকম কাজ করছে, আরেকটা ওই রকম কাজ করছে, চিটং থেকে খেলা সিলেটে নিয়ে আসছেন, অনেক রকম ঝামেলা যাচ্ছে। ইটস এ হিউজ লোড অফ ওয়ার্ক। এবং পরিপক্ক লোক যদি এটা হ্যান্ডেল না করে এবং পরিপক্কভাবে যদি আপনি হ্যান্ডেল না করেন, তখন কিন্তু ইউ আর মেন্টালি ডিস্টার্ব। ওই সময়টায় আপনি যখন এইরকম কথাবার্তা বলাটা, আমার মনে হয় তখন আপনি ইউ আর নট উইদিন ইউর ওন সেন্স ওয়েন ইউ টক। এবং আমাদের একটা সত্যিকার অর্থে বললে আমি বলবো আপনাকে, এইভাবে দেখবেন আপনি যে কোনো জায়গায় আপনারা যখন সাংবাদিকরা কথা বলতে চান কোনো একটা মেয়ে ফেডারেশন, আমরা সবাই ঝেঁকে বসি টিভিতে চেহারাটা দেখানোর জন্য, এবং আমরা উদ্গ্রীব হয়ে যাই কথা বলার জন্য, বাট উই ডু নট নো বাট উই নিড টু টক। এই জায়গাগুলোতে বিসিবির একটা আচরণ বিধি থাকা উচিত, যে যখন আমরা প্রেস কনফারেন্স করব, কে ওইখানে বসবেন, কে কথা বলবেন, এর বাইরে এনিবডি টকিং দ্যাটস হিজ ওন মেসেজ। দেন আপনারা যারা আছেন সাংবাদিক, আপনারা তখন তার হিসাবটা আপনারা ব্যক্তিগতভাবে নিতে পারবেন। তো সেই জন্য বলছি যে এই রকম আচরণ অনাকাঙ্ক্ষিত, এই রকম অশোভনভাবে বক্তব্য দেওয়া অন্ততপক্ষে আমাদের যাদের উপরে ভিত্তি করে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, ক্রিকেট মাঠে দাবড়ে বেড়াচ্ছি, অনেক রকম কথা বলছি, এই ক্রিকেটে যে তামিম ইকবালের অবদান, সেই জায়গাটার থেকে তামিম ইকবাল ডিজার্ভ মোর রেসপেক্ট। হ্যাঁ, তামিম কি বলেছেন আমরা এটা আলোচনা করতে চাই না, আমি ব্যক্তিগতভাবে, এটা তার ব্যক্তিগত মতামত। আমার মতামত যদি থাকে যে আমাদের খেলতে যাওয়া উচিত না, কায়সারের মতামত থাকতে পারে, যুক্তিসহ দ্বিমত থাকতেই পারে, বাট এর মানে না কায়সারকে আমি গালি দিব। আমি মাপ চেয়ে নিচ্ছি। আমরা এখন ইদানিংকাল দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাকশন ড্র করার জন্য, আমার মনে হয় গালিগালাজ হ্যাজ বিকাম অ্যান এলিমেন্টস অফ অ্যাট্রাকশন। ভিউ বেশি হয়, মানুষজনকে অ্যাট্রাক্ট করা যায়। এইটা আমরা পরিহার না করলে আমরা হয়তো নিজের ভাষাটাই একদিন ভুলে যাব, গালি ছাড়া কিছুই জানবো না। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় স্লিপ অফ টাঙ্গেও যদি কোনো একটা স্ল্যাং বের হইতো, অন্ততপক্ষে আমার বাবা আমার দিকে একটু চোখ রাঙানো দিয়ে তাকাতো যে দিস ইজ নট এক্সপেক্টেড। তা আমরা তো হয়তো অনেক সময় লুজ টকে অনেক সময় বলে ফেলি। তা আমরা মনে হয় সেই আচরণ বিধিগুলো আমরা ভুলে গেছি, আমাদের পরিবার থেকে শিক্ষা পাচ্ছি না, যাকে যা তা বলে ফেলছি, যাকে যে কোনো সময় যে কোনো রকমভাবে আঘাত করছি। এটাতে কী বেনিফিট আমরা পাই উই ডোন্ট নো। মেবি উই আর স্যাডিস্ট, আমরা উই গেট সাম বেনিফিটস বাই সেইং সামথিং, যে আমি তো দিলাম আমার কষ্ট যা বলার, আমাকে হয়তো বা বলেছেন, আমি তো আর আপনার মতন অসৌজন্যমূলক কথা বলে আপনাকে এটা রিটার্ন দিব না। সেই জায়গা থেকে ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট যারা পরিচালনা করবেন, ক্রিকেট যারা নার্চার করবেন, তাদেরকেও ভদ্র হতে হবে। এবং ভদ্রতার প্রথম ধাপটাই হচ্ছে আপনার আচরণ এবং আপনার ভাষা। আপনি সেটা যদি না পারেন, ক্রিকেট ফিল্ডে ইউ উইল অলওয়েজ ফাইন্ড সামথিং গোয়িং রং। এবং এই কারণেই আমাদের ক্রিকেট কালচারটাই 20-22 বছরেও এখন পর্যন্ত অনেক স্বীকৃত দেশের মতন কালচারটা আমরা বোধহয় তৈরিই করতে পারি নাই। আপনি যখন লর্ডসের ওই লং হল দিয়ে হাঁটবেন বা সিঁড়ি দিয়ে নামবেন, ইউ হ্যাভ এ গুজ বাম বিকজ ইট হ্যাজ এ ট্রেডিশন। আমরা তো মিরপুরে যেয়ে আমরা দেখি কে কোথায় বসে আছে, কোন দিক দিয়ে ঢুকছি, আমরা এই ট্রেডিশনটাই তৈরি করতে পারি না, বিকজ ইটস নট উইদিন আওয়ার কালচার। এখন এটা যদি কেউ চেষ্টা করে, তখন হয়তো এটা প্রতিবন্ধকতা হবে, আমাকে কেন ঢুকতে দিলেন না, আমাকে যেতে দিলেন না, আসতে দিলেন না। আমাদের অ্যাটিচিউড প্রবাবলি ইজ এ বিগেস্ট কনসার্ন। সো লেটস হোপ গুড সেন্স প্রেভেল। এবং যিনি এই বক্তব্যগুলো দিয়েছেন, উনি আর তামিম, ওনার তামিমকে উনি অ্যাটলিস্ট অন্ততপক্ষে ফোন দিয়ে বলেন এটা আমার ভুল হয়েছে, তাইলে অন্ততপক্ষে বর্তমান পরিস্থিতিটা একটু ঠান্ডা করা যায়। আই এম হ্যাপি টু সি যে তামিম প্রবাবলি এটার উপরে কোনো রিপ্লাই দিয়ে কোনো কিছু বলে নাই। সে তো মোটামুটি তার যেরকম একটা বলে থাকে যে আসলে সম্মানে মানে দায়িত্বশীলতার একটা পরিচয় দিয়েছেন, কারণ সে সাথে সাথে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেন। আমরা কায়সার ভাইয়ের কাছে একটু যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নামটাই আছে, কিন্তু ক্রিকেটটা কি আসলে ঠিকঠাক মতো চলছে কিনা? এখন পর্যন্ত তো ঠিকঠাক মতো নেই আর কি। কারণটা হলো যে আপনি জানেন যে সর্বশেষ যে বিপিএলে যে সমস্যাটা তৈরি হয়েছে, দেখেছেন আপনি, এখানে কিন্তু একজন আপনার এক ফ্র্যাঞ্চাইজির সম্ভবত কোনো এক ভদ্রলোকের ফ্র্যাঞ্চাইজির মালিক বা সম্ভবত ঢাকা ক্যাপিটালসের তাকে কিন্তু আপনার জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং তার মোবাইলটা সিজ করা হয়েছে। আমরা জানি না এখন পর্যন্ত যে এটা কত দূর পর্যন্ত যাবে। তবে আফগানিস্তানের প্লেয়ার, হি ওয়াজ স্লিপিং, রহমানুল্লাহ গুরবাজ ওয়াজ স্লিপিং, তার টেলিফোন নিয়েছে আকসু। আচ্ছা, তো দ্যাট ওয়াজ, আই ডোন্ট নো এটা কিভাবে নেয়, কিভাবে করে, আর আকসু রুমে ঘুমাচ্ছে। এটা নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে আসলে যে বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটটা আসলে কোন পর্যায়ে চলে গেছে, এবং এটা কি আসলে মানে ক্রিকেটারদের উপর কি মানসিক অত্যাচারের পর্যায়ে চলে গেছে কিনা, এরকম কিছুটা তো যদি সেরকম হয়ে থাকে তাহলে তো সেটা
সেটা অবশ্যই মানসিক অত্যাচারের পর্যায়ে যাবে। কারণ আপনি এখানে কোনো লুপহোলস আছে কিনা বা কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন কিনা সেটা যদি আপনি তাকে কলার ধরে জিজ্ঞেস করতে চান তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু সেরকমভাবে এটা ইনভেস্টিগেট সেরকমভাবে করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মাত্রাটা কিন্তু খুবই গোপনে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনি তার বিরুদ্ধে বা তার বিপক্ষে প্রপার আপনি প্রমাণ হাজির করতে পারছেন তার আগে তার নাম পর্যন্ত আপনি কিন্তু নিতে পারবেন না বা বলতে পারবেন না। এই জিনিসগুলো আপনাকে কিন্তু কনফার্ম করতে হবে, নইলে কিন্তু আপনি যে ক্রিকেটারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনবেন সে তো এই মাঠে আপনি এই টুর্নামেন্টে খেলারই কথা না, তার তো মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন না তিনি। সো সেই সমস্যাগুলো রয়েছে। আর যে প্রশ্নটা আপনি করেছিলেন যে ক্রিকেট রয়েছে কিনা, অন্তত আমরা তো দেখেছি যে প্রথম বিভাগ ক্রিকেট চালু হয়েছিল কিন্তু সেটা মাত্র 20টা দলের মধ্যে 10টা দল খেলেছিল এবং 3টা ম্যাচ হয়েছিল, 2 দিন পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সেকেন্ড ডিভিশন ক্রিকেটেও যে দলবদল হয়েছে সেখানে 24টা দল ছিল, দলবদলে অংশ নিয়েছে কিন্তু মাত্র 12টি দল। তো দ্যাট মিনস আপনি ক্রিকেট যে পর্যায়ে বা যেভাবে চলার কথা ছিল, আমাদের ঘরোয়া ক্রিকেটের কথা যদি আপনি বলেন সেটা কিন্তু ঠিকমতো চলছে না। কারণটা হলো যে প্রক্রিয়ায় এই বোর্ডের নির্বাচন হয়েছে আমি মনে করি যে সেখানেই সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। অস্থিরতা চলছে বাংলাদেশের ক্রিকেটে, আরো আলোচনা করবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, খেলার আড্ডায় নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়। আমার সাথে আলোচনায় উপস্থিত ছিলেন ইমরোজ আহমেদ এবং MM কায়সার। আমরা যেখানে বিরতির আগেই যেখানে আমরা ফেলে গিয়েছিলাম যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে যে আপনার ক্রিকেট নিয়ে এখন বর্তমানে যে আলোচনাটা হচ্ছে, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেট কূটনীতি কতটুকু এগুলো কিংবা কোন অবস্থায় পৌঁছাবে, ICC কালকে একটা কিন্তু আপনার জবাব দেবে। কারণ ভারত বাংলাদেশে আসলে বাংলাদেশ কতটুকু খেলতে যাবে কিনা সেটা নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য দ্বিতীয়বার একটা আবেদন জানিয়েছে। কেমন হতে পারে প্রতিক্রিয়া? ভারত যদি মোটামুটি আপনার ICC যদি তার অবস্থানে অনড় থাকে, বাংলাদেশ কি করবে? দেখুন, এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ICCর করণীয়, আরেকটা হচ্ছে ভারতের ইজ্জত সম্মান। বিকজ ভারতের একটা কি বলবো, একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণে কিন্তু আমাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আরেকদিন আপনার আরেকটা অনুষ্ঠানে আমরা বলছিলাম যে IPL শুরু হবে এপ্রিল থেকে, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে তারপরেই, আগেই। এরপরেও কিন্তু তারা এই কাজটা করতে পারতো। তা আপনি যদি একটু জাস্ট গভীরভাবে চিন্তা করেন, তখন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, ওয়াই ডিড দে ডু ইট বিফোর? আমার আর আপনার থেকে কি জ্ঞান তারা কম রাখে? তারা নিশ্চিতভাবে জ্ঞান অনেক বেশি রাখে এবং তারা জেনে শুনেই কিন্তু এই কাজটা করেছে উইথ সাম এজেন্ডা। এখন এজেন্ডাটা কি গভীরভাবে তদন্ত করলে পাওয়া যেতে পারে। আমি অন্ততপক্ষে মনে করছি দেয়ার ইজ সাম এজেন্ডা, যে এজেন্ডার জন্য তারা এই কাজটা করেছে। এপ্রিল মাসে তারা করতো। ICCর টিমে, বাংলাদেশ টিমে তো আমাদের মোস্তাফিজ ছিলই, তো মোস্তাফিজ তো খেলতে যেত ওয়ার্ল্ড কাপ। তখন কি মোস্তাফিজকে আপনি বাদ দিতে পারতেন বাংলাদেশ টিম থেকে? তো মোস্তাফিজকে আপনি রেখে ওয়ার্ল্ড কাপ খেলাবেন, কিন্তু মোস্তাফিজ IPL-এ খেললে হবে। কায়সারের সাথে আলাপ করছিলাম, সেখানে হচ্ছে যে আপনার KKR-এর মালিক তো শুধু শাহরুখ খান না, জুহি চাওলা আছেন, আরেকজন আছেন জয় মেহতা, 3 জন। নাম তো শুনছি শুধু শাহরুখ খানের। তাহলে এজেন্ডা হচ্ছে আমাদের কাছে অ্যাপারেন্টলি ইট লুকস লাইক দ্য এজেন্ডা ইজ মুসলিম ভিত্তিক, এজেন্ডা হচ্ছে বাংলাদেশি বিদ্বেষ ভিত্তিক। সেই জায়গার থেকে আমরা একটা নো পয়েন্ট অফ রিটার্নে চলে আসলাম। আমরা কিন্তু কোনো বাফার রাখি নাই। বিসিবি বক্তব্য দিয়েছে উই আর নট গোয়িং। বিসিবিটা করতে পারে, কারণ বিসিবির এই স্টান্টের আগে আরও 6টা দেশ এইরকম কাজ করেছে। 96, 2003, 2025, এই 3বারে একবার ভারত যায় নাই। তার আগে 96-এ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় যায় নাই। মাঝখানে 3-এ ইংল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড যায় নাই। লাস্টলি জিম্বাবুয়েও ইংল্যান্ডে যায় নাই। অ্যান্ড সারপ্রাইজিংলি জিম্বাবুয়ে যখন ইংল্যান্ডে যায় নাই, তো সেই জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে সেই T20-তে জিম্বাবুয়ের পরিবর্তে। বাট জিম্বাবুয়ে ওয়াজ পেইড, যত খেলার ফিস যা আছে সব দেওয়া হয়েছে, বা তার রিপ্লেসমেন্টটা হয়েছে স্কটল্যান্ড। তার মানে এটা কিন্তু নতুন কোনো ঘটনা না। ঘটনাটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে দেশ হিসাবে যদি নিরাপদ মনে না করি, আমার প্রিন্সিপালের সাথে যদি না মেলে, দেন আই মে নট গো। তো বাংলাদেশ সেই জায়গা থেকে অবস্থানে ঠিক আছে। আমরা অনেকে অ্যাপ্রিহেন্সিভ, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস চলে যাবে। আপনি তো ইউ আর গোয়িং বাই দি বুক। ওয়ার্ল্ড কাপ ইজ প্লেইড বাই দি বুক, বাই প্লেয়িং কন্ডিশন। এই কন্ডিশনে ইফ ইউ ডোন্ট প্লে, ইউ গিভ ওয়াক ওভার। বাট এখানে স্পেশাল জিনিসটা কি হচ্ছে, এটা একটা দেশের বক্তব্যে আমরা আলাদা হয়েছি। সেই জায়গায় তাদের নিজেদের ইমেজের সংকটের জন্য জিনিসটা একটু গভীরতা বেশি। বাংলাদেশ না খেলতে গেলে ফাইন, তোমার সব পয়েন্ট স্ক্র্যাচড হয়ে যাবে। অ্যান্ড তারা যদি আপনি মনে করেন, শোনা যাচ্ছে যে এরকমটা, যে তারা কলকাতার ম্যাচগুলো যেহেতু এখানে একটা থ্রেট পেয়েছে, তারা হয়তো বা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তারা খেলাটা দিতে যাবে। আপনি কি তাহলে চেঞ্জ করছেন না আপনার ফিক্সচার? ইফ ইউ ক্যান চেঞ্জ দ্যাট, ওয়াই নট ইউ ব্রিং দ্যাট টু দ্য শ্রীলঙ্কা? আপনি তো করতে পারেন।
তারা যে করবে না আমরা কিন্তু জানি না, বাট এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা। তবে যেটা হতে পারে এখন কনসিকুয়েন্সে, আইসিসি আপনাকে বলতে পারে যে আমরা রিলোকেটিং টু ইন্ডিয়ার এই জায়গা সেফ, আমরা উই আর প্রোভাইডিং ইউ দিস। তো সেটা যদি বিসিবি মনে করেন যে সরকারি নির্দেশনায় সেটা সঠিক হবে, যেতে পারেন। আর যদি মনে করেন না, উই স্ট্যান্ড উইথ আওয়ার ওন ফার্স্ট যেইটা আমরা বলেছি সেটা, তাইলে আমরা হয়তো আর যাবো না শ্রীলঙ্কায় খেলা না দিলে। তাহলে কি হবে, আপনার পয়েন্টসগুলো কাটা যাবে, এবং কাটা গেলে ইউ উইল বি ডিপ্রাইভড অফ ইউর পয়েন্টস, অন্যরা এই পয়েন্টগুলো পেয়ে যাবে। ওখানে 4টা বা 5টা খেলা বিসিবির হবে না, এই তো হবে, এছাড়া আর কি। আর আপনাকে হয়তো বা বাড়তি একটা কি করতে পারে, কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে, যেটা সরকারি ইন্টারফিয়ারেন্সের জন্য শ্রীলঙ্কায় হয়েছে, জিম্বাবুয়ে হয়েছে, তাদেরকে কিছুদিন সাসপেন্ড রেখেছে, কেন ইউ রিগেইন ব্যাক। এটা এরকম কোনো কিছু না ভূমিকম্প হয়ে সব উল্টে যাচ্ছে। বাট একটা জিনিস নিশ্চিত, বাংলাদেশ যেই পয়েন্টে দাঁড়িয়েছে সেই কনসিকুয়েন্সে যদি আপনি ভাবেন, কিছু কিছু কনসিকুয়েন্স, একটা হচ্ছে আপনার পয়েন্ট চলে যাবে, একটা হচ্ছে আপনাকে কিছু দিনের জন্য হয়তোবা আপনাকে খেলা থেকে বাইরে রাখতে পারে, দ্যাটস অল। বিকজ এর থেকে বাইরে আপনি কিছু করতে পারবেন না, বিকজ প্লেইং কন্ডিশনে আপনি লেখেন নাই টেস্ট স্ট্যাটাস চলে যাবে, ওইটা চলে যাবে, তাহলে আরো অনেকের যাওয়ার কায়সার কথা ভাইয়ের কাছে ছিল। একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার ভারতের যেটা বলা হচ্ছে অনেক সময়, ভারতের একটা গুগলি বাংলাদেশ কি ঠিকঠাক মতো সামলাতে পারেনি, এটার সাথে আপনি কতটুকু একমত হতে পারেন, কিংবা আপনার ভিন্ন মত আছে কিনা? না না, আমি তো মনে করি না যে ভারত কোনো গুগলি দিয়েছিল, বরঞ্চ আমি মনে করি যে ভারত নো বলে রান আউট হয়েছে। আমি আজকে একটা লেখাও লিখেছি, সেখানে তাই বলেছি যে নো বলটা নো বল ছিল, সেই নো বলে ভারত নিজে রান আউট হয়েছে। নো বলে কিন্তু আপনি অন্য কোনো আউট হবেন না, আপনি রান আউট ছাড়া। তো ভারত কিন্তু এখন সেই সমস্যায় পড়েছে। জটিলতাটা কোথায় এসেছে দেখুন, ইমরোজ ভাই খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন। আমি যা শুধু একটা কথা বলবো, ভারত কিন্তু কখনো ভাবতে পারেনি যে কেন আগে এই আপনার আইপিএল তো পরে রয়েছে, তার আগে বিশ্বকাপ রয়েছে, তো আইপিএলের প্রসঙ্গটা এত আগে কেন নিয়ে আসলো? তার কারণটা হলো যে ভারত কখনো ভাবতে পারেনি যে বাংলাদেশ এই বিষয়ে এত শক্ত অবস্থান নিজেদের জানাবে। এটা তাদের চিন্তার বাইরে ছিল, এবং এই চিন্তায় বাইরে থাকার কারণেই তারা মনে করেছিল যে না, এর আগে আমরা তো ভারত বাংলা অনেক ধরনের আবদার করেছি, অনেক ধরনের একটা দাদাগিরি দেখানোর একটা চেষ্টা করেছি, সেখানে আমরা জিতেছি, তো বাংলাদেশও বোধহয় এবার সেরকমভাবে হবে। কিন্তু তারা যখন ভুলটা বুঝতে পেরেছে যে না, দে মেড এ মিস্টেক, এবং বাংলাদেশ একটু শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে একটা শক্ত অবস্থান জানিয়েছে এবং বলেছে যে আমরা আর্থিক বিষয়ের জন্য চিন্তা করছি না, আমরা আমাদের মর্যাদাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আপনি এক মুস্তাফিজকে বারবার শুধু বলা হচ্ছে যে তার 12 কোটি টাকা, ইট ডাজ নট ম্যাটার 12 কোটি টাকা, অথবা বাংলাদেশ যদি বিশ্বকাপে না যায় তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সমস্যাটা কি? একটা বিশ্বকাপ না খেললে আমরা একেবারে কপর্দক শূন্য হয়ে যাব, এটা ভাবার কোনো কারণ নেই। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে ইমরোজ ভাই যেটি বলছিলেন যে একটা নিষেধাজ্ঞা আসতে পারে, আমি মনে করি না সেই নিষেধাজ্ঞা আসার না, আসতে পারে মেবি, বাট দ্যাটস নট হ্যাপেনিং। নিষেধাজ্ঞা আসতে পারে না, কারণটা হলো যে নিষেধাজ্ঞা আসার যে বিষয়টা হলো যে সরকারি হস্তক্ষেপ হয়েছে কিনা। তো আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না বলে যে সরকারি হস্তক্ষেপ হয়েছে, তাহলে তো নিষেধাজ্ঞা আসার কোনো সুযোগই নেই, এবং আমি মনে করি না যে এই নিষেধাজ্ঞা আসার কোনো বিষয়টা রয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ শুধু দুটোভাবেই ক্ষতিগ্রস্ত হবে, একটা হলো যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আরেকটা হলো যে র্যাঙ্কিংটা একটু কমে যাবে আপনার টি-20-তে। তারপরে আর কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি যান তাহলে যেটি হবে যে আপনি শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছিলেন, সেই শিরদাঁড়া কিন্তু আবার বাঁকা করতে হবে আপনাকে, এবং এই মর্যাদা হারিয়ে আপনি যাবেন কিনা ইটস আপ টু ইউ। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ এখন পর্যন্ত এই বিষয় নিজেদের অবস্থানে পারফেক্ট জায়গায় রয়েছে। হ্যাঁ, বল এখন আইসিসির কোর্টে, আপনি যদি কলকাতার ম্যাচ চেন্নাইতে নিয়ে যান তাহলে এটা তো কলম্বোতে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বিষয়টা হলো যে আপনি চাচ্ছেন কিনা বা চাইবেন কিনা। তো সবচেয়ে বড় বিষয়টা হলো যে মুস্তাফিজ তো আপনি বিশ্বকাপে দলে রয়েছেন, তো সেই মুস্তাফিজকে আপনি বিশ্বকাপে যদি নিরাপত্তা দিতে পারেন, ঠিকমতো সিকিউরিটি দিতে পারেন, তাহলে আপনি আইপিএলে দিতে পারবেন না কেন? তো এই যে দিতে না পারার, যে আমি ওই টুর্নামেন্টে তাকে দিতে পারবো না আর এই টুর্নামেন্টে দিতে পারবো, এই না পারার বিষয়টাকে কি বলে জানেন? এটাকে বলে হিপোক্রেসি। এবং আমি মনে করি যে এই পুরো বিষয়টা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে আপনি এক কথায় যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো যে এটা স্রেফ একটা ক্রিকেটীয় ভণ্ডামি করেছে তারা। যদি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনার ক্রিকেটের আড়ালে কি একটা কূটনৈতিক লড়াই চলছে কিনা বাংলাদেশ ভারতের মধ্যে, যে আসলে রাজনীতিটাকে এগিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ক্রিকেটের আড়ালে ব্র্যান্ডিং করার জন্য? আপনি রাজনীতি না বলে এটাকে চাল বলাটা আমার মনে হয় যে ঠিক হবে। কারণটা হলো যে তারা যে উগ্র রাজনীতিবিদ যারা তাদের ওখানে রয়েছেন, এবং তাদের যে উগ্র জাতীয়তাবোধ যে রয়েছে, তারা একটা নির্দিষ্ট ধর্মকে মানে আপনার প্রায়োরিটি দিতে চান এবং অন্য ধর্মকে আপনার একটু আন্ডারমাইন করতে চান। এই বিষয়টা কিন্তু একদম পুরোপুরি স্পষ্টত হয়ে উঠেছে, এবং এখানে দুটো বিষয় রয়েছে, একটা ধর্মীয় একটা বিষয়টাকে টেনে আনা হয়েছে, আরেকটা আনা হয়েছে আপনার বাংলাদেশ পরিচয়। এই দুটোকে মিক্স করার মধ্যেই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। আপনি দেখুন, এর আগে তো মুস্তাফিজ বাংলাদেশের হয়ে আইপিএলে খেলে এসেছেন, তখন তো কোনো ধরনের কোনো সমস্যা হয়নি।
তো এখন কেন হচ্ছে কারণটা হলো যে ইমরোজ ভাই যেটি বললেন যে এজেন্ডা ভিত্তিক একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং এই এজেন্ডার সাথে কিন্তু আপনার পশ্চিমবাংলার রাজনীতি তথা আপনি বিজেপির যে আপনার নির্বাচনের যে বিষয়টা রয়েছে সেখানে রয়েছে। আপনি এই রাজনীতির সাথে কিন্তু আপনার তৃণমূল জড়িত নয়, আপনি দেখবেন যে শুধুমাত্র এটার সাথে কিন্তু আপনার বিজেপি জড়িত রয়েছে, এবং তারাই এই পুরো জিনিসটাকে সামনে এনে এক ধরনের আপনার একই সাথে হজ্জা তুলছে। একই সাথে যেরকম অন্যান্য রাজনৈতিক দল, অনেক সাংবাদিক, অনেক লেখক, অনেক ক্রিকেট এক্স প্লেয়ার, তারা বাংলাদেশকে সাপোর্ট করছে কলকাতা থেকে, বাইরের থেকেও। আমি ভারতের অনেক নেতারাও কিন্তু মানে এরকম তাদের প্রতিবাদ করছে। ইন্টারভিউ দিয়েছেন। ওইটা আমি কেন বলছি, এইটা যে কমপ্লিট ভারতের সবাই এই মতামত তা কিন্তু না। আপনি এখন দেখবেন, আমি জানি না, এখন পর্যন্ত কিন্তু সরকারি কোনো স্টেটমেন্ট পান নাই। ইট ইজ বিটুইন আইসিসি অ্যান্ড বিসিসিআই নিয়েই কিন্তু চলছে, কোনো রকমের ব্যাখ্যা কিন্তু আসে নাই। সবচেয়ে মানে আমাদের কাছে যে জিনিসটা সবচেয়ে কষ্টদায়ক হয়েছে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সেইটার ভিত্তিতে আপনার ওইখানে যারা এই সন্ত্রাসীর ব্যাপারে কথা বলে, আপনাদের ধর্মভিত্তিক যেই দলটা আছেন, আরএসএস বলেন, তারা যেই বক্তব্যগুলো দিয়েছে সেটা বাংলাদেশের এগেনস্টে দিয়েছে। সেইটার ভিত্তিতে আপনি বলেছেন ওনাদের ডিমান্ড আমরা অবহেলা করতে পারি না এবং তারা শর্ট করবে। তার মানে হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন বাংলাদেশ ইজ এ সন্ত্রাসী রাষ্ট্র। উই আর নট। কয়দিন আগে ফুটবল টিম এখানে খেলে গেছে, তারা বলতে পারবে না যে উই হ্যাভ ডেল্ট উইথ দেম ইন রং ওয়ে, দে ওয়ার ট্রিটেড রং। এখানে আর্চারি টিম এসে খেলে গেছে, এখানে আমাদের সাথে এখানে খেলে গেছে, এখানে স্কোয়াশ খেলে গেছে, কাবাডি ওয়ার্ল্ড কাপ হলো, খেলে গেল। বাংলাদেশ নট এ সন্ত্রাসী কান্ট্রি। আপনি এই ট্যাগটা যে দেওয়ার চেষ্টা করছেন, দ্যাটটা, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে হানিকর। এবং ওই জায়গাটার থেকে আমার মনে হয় আমাদের প্রোটেস্টটা ইজ রাইট। এবং যদি আপনি এটার উপরে না দাঁড়ান তাহলে তো আপনার অস্তিত্ব কয়দিন পরে থাকবে না। আমরা আরো আলোচনা করব, একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত খেলার আড্ডায়। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান এবং সে উপলক্ষে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা বারবার করে এ কথা সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, জানাতে চাই আবারও, যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের গণতন্ত্রের মাতা, অবিসংবাদী নেত্রী এবং আমাদের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার জানা যায় যে শরণার্থীর কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জানাজায় মানুষের যে সমাগম হয়েছিল এটা এই বাংলাদেশে আর কখনো দেখা যায়নি। আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই জানাজায় অংশ নিয়েছিলেন, আমরা দলের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান এবং সরকার যে উদ্যোগ নিয়েছে, পুলিশ, র্যাব, বিজেপি যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাই থাকে না, আপনি জানেন না, চেয়ারম্যান থাকে আর ভারপ্রাপ্ত হয় না। ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরছি। যে জায়গায় আপনাদের দুজনকে একটা বলা হয়েছিল, যেটা হচ্ছে বিরতির আগে, ভারতে আসলে বিশ্বকাপ আয়োজন কতটুকু ঝুঁকিপূর্ণ কিংবা এখন কতটুকু আসলে শঙ্কার জায়গা? কারণ আপনার সাবকন্টিনেন্টে, আপনার সাথে কথা হচ্ছিল, সাবকন্টিনেন্টে আসলে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এখানে এত বড় আসর আয়োজন করা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে কিনা, যে আসলে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন? না, আমি ধরেন যদি হিস্ট্রি পুরানো দেখেন, সবচেয়ে প্রথম কিন্তু আমরা ঝামেলায় পড়েছিলাম শ্রীলঙ্কাকে নিয়ে। এলটিটি, তামিল টাইগার এলেমা যেটা ছিলেন, যাদের আভ্যন্তরীণ গোলমাল 96-এ, তখন কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছে এবং সেখানে কিন্তু যে আমি বলছিলাম আপনাকে শুরুতেই যে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ যায় নাই। তারপরে আসলো কিন্তু নিউজিল্যান্ডের উপরে হামলা পাকিস্তানে,
এবং সেইটার পরে কিন্তু পাকিস্তান বঞ্চিত হয়েছে অলমোস্ট 10 years আই গেস, যদি রং না হয়। তারা কোনো বিদেশি দল নিতে পারে না এবং বাংলাদেশকে বহুবার তারা চেষ্টা করেছে নেওয়ার জন্য। আমি এই ব্যাপারে টিভিতে বহুবার কথা বলেছি, আমি বলেছি এটা নিরাপদ না, যাওয়া উচিত হবে না। আলটিমেটলি এক সময় যখন তারা প্রমাণ করলেন যে দে আর ডুইং ওয়েল, তখন কিন্তু বাংলাদেশ টিমই গেছে, নারী টিম প্রথম গেছে, তারপরে আমাদের মেইন টিম পাঠালাম, এখন সবাই যাচ্ছে। ইট টুক 10 years। এরপরে শুরু হলো আপনার ভারতীয় যুদ্ধ পাকিস্তানের সাথে। এখন পাকিস্তান এবং ভারতের বৈরী সম্পর্কের কারণে এই দুইটা দেশ একজন আরেকজনের সাথে যাবে না। শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ ওয়াজ নিউট্রাল ভেন্যু, যে কোনো কিছু হলে এখানে আসে, নাহলে দুবাইতে চলে যাচ্ছে। এমনকি হাইব্রিড মডেলও কিন্তু হাইব্রিড মডেলও হয়েছে, সেটাই বলছি। হয় আমরা এই দুইজন নিউট্রাল ছিলাম, না হলে দুবাইতে খেলা হতো। এখন আজকের এই পরিস্থিতি থেকে আই ডোন্ট নো ওয়েন ইটস গোয়িং টু সেটেল ডাউন। তো সেইখানে আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা বৈরী সম্পর্ক হলো, তাহলে এখন নিউট্রাল ফিল্ড রয়ে গেল টেস্ট প্লেয়িং নেশনের মধ্যে ইজ অনলি শ্রীলঙ্কা। তার মানে যদি এরপরে আপনি ওয়ার্ল্ড কাপ করেন, দ্যাট ইজ দি অনলি প্লেস শ্রীলঙ্কা ইজ হ্যাভিং, যেখানে আমাদেরকে সবাইকে যেতে হবে। এছাড়া আপনি বাংলাদেশে এখন করলে হয়তো বা ভারত আসবে না, ভারতে করলে আমরা যাব না, পাকিস্তান যাবে না, পাকিস্তানে করলে ভারত যাবে না। ইভেনচুয়ালি কী হবে, এই সাবকন্টিনেন্টের আমরা যারা আছে, আমরা প্রবাবলি যে আমরা বোধহয় বঞ্চিত হব হোস্টিং দি ওয়ার্ল্ড কাপ। এবং অনেক মানুষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে যেতে পারবেন না, ওয়েস্ট ইন্ডিজে যেতে পারবেন না, কিন্তু যখনই বর্ডারের এই পারে এবং ওই পারে খেলা হয়, অনেক সাধারণ মানুষও সচক্ষে খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য তারা যেতে পারতেন কাছাকাছি হওয়াতে। সেটা থেকে আমরা বঞ্চিত হব বলে আমি মনে করছি। আই হোপ যে সবাই মিলে এটি একটু বসে রাজনীতি থেকে বেরিয়ে আসি, খেলাটাকে খেলার জায়গায় রাখি। ফুটবলে হচ্ছে না এরকম, কাবাডিতে হচ্ছে না। আমরা বাংলাদেশ থেকে যে আন্ডার 21 ওয়ার্ল্ড কাপ হকি খেলে আসলাম, সেটাতে আমাদের হয় নাই। ওয়াই উই আর হ্যাভিং ক্রিকেট? ক্রিকেট নিয়ে কেন প্রবলেম হচ্ছে? ক্রিকেটটাকে কেউ রাজনৈতিক ঢাল, কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। কাশিমের কাছে একটু জানতে চাই একই প্রশ্ন। যেভাবে আসলে ভারতে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে, একটা জটিল সমীকরণ দেখা দিয়েছে যে আপনার ভারতে যে হলে আপনার পাকিস্তান যাবে না, বাংলাদেশ যেতে চাচ্ছে না। ভবিষ্যতে এটা কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে? ভবিষ্যতে না, বর্তমানে কিন্তু একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। আমি বলবো যে সবচেয়ে জটিল অবস্থাটা কি জানেন, সেটা হলো যে ভারতের ভিসা পাওয়াটা। শুধুমাত্র সাংবাদিকদের জন্য না, সাংবাদিকদেরও ভিসা পেতে কিন্তু আপনি যে কোনো টুর্নামেন্টের আগে ভারতে বেশ বড় সমস্যায় পড়তে হয়। তার চেয়েও বড় সমস্যায় কাদের পড়তে হয় জানেন? যেসব পার্টিসিপেটিং দলগুলো রয়েছে। আমি বেশি দূর যাব না, শুধুমাত্র এই বিশ্বকাপের কথাই বলি। এখন পর্যন্ত আপনি কানাডা, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং ওমান, এই 5টা দেশ কিন্তু আপনি আইসিসির কাছে একটা অভিযোগ দিয়েছে। কারণটা হলো যে এই 5টা দেশের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত, তারা ভিসা পাচ্ছেন না। তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপের টিমের তারা এন্টাইটেল, অথচ তারা ভারতের ভিসাটা পাচ্ছেন না। তো তারা গিয়ে খেলবেন কিভাবে? তো এই যে মানসিক যন্ত্রণা এবং এই যে আপনি মানে পিছিয়ে থাকার বিষয়টা, এটা আমি মনে করি যে অনেক বড় একটা সমস্যার বিষয় রয়েছে। এটা শুধুমাত্র যে এবার এই বিশ্বকাপে হচ্ছে ভারতের মাটিতে তা কিন্তু না। ভারতে কিন্তু আপনার যখন ইংল্যান্ড দল টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল, সেখানেও একজন বশির নামে একজন পাকিস্তানি একজন বংশোদ্ভূত ক্রিকেটার ছিলেন, তিনি কিন্তু ভিসা পাননি শুরুর দিকে, তার ভিসা পেতে একটু দেরি হয়েছিল। তো এই জটিলতা কেন পড়তে হবে? তো এই জটিলতা যাতে না পড়তে হয় এমন দেশ খুঁজে নিয়েই কিন্তু আপনি বিশ্বকাপের আয়োজক সাধারণত করা হয়ে থাকে। আর যখনই আপনি বিশ্বকাপের আয়োজন করবেন, তখন আপনাকে স্পেশাল কনসিডারেশনে এই জিনিসগুলো কিন্তু চিন্তা করতে হবে যে তাদের ভিসা প্রসেসটা একটু স্পেশাল হবে। এবং এটা যদি না করতে পারেন আপনি, তাহলে আপনি দেখবেন যে কারণে আপনি খেলাটাকে নিয়ে যেতে চাচ্ছেন, যেভাবে খেলাটাকে পুরোটা একটা সর্বজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান করছেন, সেটা কিন্তু হবেন না। আর সবচেয়ে বড় বিষয় ইমরোজ ভাই যেটি বললেন, যে কোনো খেলাকে আপনি রাজনীতির কূটচাল থেকে বাইরে রাখতে হবে। আপনি রাজনীতি হয়তো থাকবে, কিন্তু আপনি রাজনীতিকে এটা ব্যবহার করবেন না। রাজনীতিকে ক্রিকেটের সাথে বা খেলার মধ্যে যদি ব্যবহার করেন, অস্ত্র হিসাবে, ঢাল হিসাবে, হাতিয়ার হিসাবে, যে কোনোভাবে করেন, আপনি তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ওই সার্টেন গেমটাই। বরঞ্চ গায় স্যার, খেলাটাকে আমরা ইউজ করা উচিত এদের ডিপ্লোম্যাটিক মিডিয়া হিসাবে। ক্রিকেট ডিপ্লোমেসি আগে যেরকম ছিল যে একটু ক্রাইসিসটাকে সমাধান করার জন্য এই খেলাটাকে আমরা ইউজ করতে পারি, এক্সচেঞ্জিং খেলা। কিন্তু আমরা দেখছি খেলাটাকে আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করছি। তো সেই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা। এখন আমরা তো ক্রিয়া বিশ্লেষক, আমরা ক্রিয়া সংগঠক, কিন্তু আমরা রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা যেভাবে চিন্তা করেন, তাদের চিন্তা অনেক বড়, তারা অনেক অন্যভাবে চিন্তা করেন। তারা কিভাবে চিন্তা করেন, তাদের কাছে শুধু অনুরোধ থাকবে, যদি কেউ আমাদের কথায় মনে করেন, কোনো আওয়াজে এবং কথাতে যদি কোনো ভ্যালু পান, যে আপনারা খেলাধুলাকে রাজনীতি থেকে বাইরে রাখেন। এটা দেশের ভিতরে, দেশের বাইরের সব জায়গা থেকে আমরা যদি এটা করতে পারি, ক্রিকেট না শুধু, আমি মনে করি ক্রিয়া ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি দিয়েই আমরা অনেক কঠিন সমস্যারও কিন্তু সমাধান করার একটা সুযোগ আছে বলে আমার মনে হয়। আপনার মনে থাকবে সাউথ আফ্রিকা কিন্তু কি বলবো,
আপনার অ্যাপারথাইড যখন চলছিল তখন কিন্তু তাদেরকেও কিন্তু ক্রিকেট বল থেকে বের করে দেওয়া হয়েছিল, আন্তর্জাতিক কোনো খেলায় তারা যোগ করতে পারতেন না। কিন্তু তারা যখন এটা সমাধান করেছেন, দে আর ব্রট ব্যাক এগেন। তার মানে এই অস্ত্রটাও কিন্তু একটা ভালো অস্ত্র, যে আপনি এইটা যদি করেন, খেলাটাকে যদি আমরা পজিটিভ সেন্সে ইউজ করি, দুই দেশের মধ্যে বৈরী সম্পর্কও আমরা সমাধান করতে পারি। আর আমরা দেখছি দুই দেশের ভিতরে একটা অস্ত্র হিসেবে করছি। কারা করছি? অস্ত্র সবসময় যারা একটু আধিপত্য বিস্তার করেন তারাই করেন। আমরা কায়সার ভাইয়ের কখনো কাছে করি যদি না। আবার একটু ফিরে যাই, সেটা Sorry, হচ্ছে যে কায়সার, আপনার I interrupted. ক্রিকেটে রাজনীতি চলছে, তো সেই জায়গাটাতে আসলে কূটনৈতিক চালগুলো কিন্তু বাংলাদেশ কতটুকু সফলভাবে দিতে পেরেছে সেটা একটা প্রশ্ন থাকবে। কারণ আপনার বাংলাদেশ এখনো পর্যন্ত যে স্থানটা কিংবা তাদের যে স্ট্যান্ডটা আছে, শক্ত অবস্থান নিয়েছে, তারা আসলে কতটুকু অটল থাকতে পারবে এই অবস্থানে? আপনি যখনই কোনো অন্যায়ের শিকার হবেন তখন সেখানে আপনার প্রতিবাদ করাটা হবে একেবারে মুখ্য জিনিস, এবং সেটা আপনাকে করতেই হবে। যদি আপনি প্রতিবাদ না করেন, দ্যাট মিনস আপনি কিন্তু মার খেয়ে খেয়ে আপনি কিন্তু নুয়ে পড়ছেন, অথবা আপনি শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারছেন না। আপনি জিতবেন কি জিতবেন সেটা পরের বিষয়, কিন্তু আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটুকু আপনাকে করতে হবে। এবং সেই সঙ্গে মনে রাখতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশ আইসিসি আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যেভাবে যে স্ট্যান্ডটা নিয়েছে, সেই স্ট্যান্ডটা তাদের ক্লিয়ার ছিল, পরিষ্কার ছিল, অবস্থানটা খুবই পরিষ্কার। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা আইসিসিকে কোনো ধরনের প্রতিপক্ষ যেন বানিয়ে না ফেলি। আমরা ভারতের প্রতিবাদ করছি, ভারতের অন্যায়ের প্রতিবাদ করছি, কিন্তু এটা করতে গিয়ে আইসিসিকে আমরা যেন কোনো শত্রু বানিয়ে না ফেলি। এবং এই কারণে আপনি প্রতিবাদের সঙ্গে অবশ্যই আপনাকে ক্রিকেট কূটনীতিটাও চালিয়ে যেতে হবে, ডিপ্লোমেসিটাও চালিয়ে যেতে হবে। এই কারণে আপনি শুরু থেকে যদি বলে ফেলেন আমি বয়কট করে ফেলছি, আমি খেলতে যাব না, দিস ইজ রং মেসেজ। এই মেসেজটা রং। আপনাকে বলতে হবে আমি খেলতে যাব, কিন্তু আমাকে পরিবেশটা তৈরি করে দিতে হবে, এবং আমি কিন্তু খেলতে যাওয়ার আগে আমার এখানে নিরাপত্তাটা রয়েছে কিনা সেটা যাচাই করার দেখতে হবে। এবং আমি যদি এখানে নিরাপত্তা না থাকে, তাহলে আমি বিকল্প যে প্রস্তাব দিয়েছি সেই বিকল্প প্রস্তাবে আমি তো খেলবো। কিন্তু আপনি যদি শুরু থেকে বলেন যে আমি বয়কট করব না, আমি খেলবো না, চলে আসলাম, তাহলে আপনি কিন্তু সমস্যার সমাধান হবে না, বা আপনার ওই আলোচনার ক্ষেত্রটা থাকে না। আপনাকে আলোচনার ক্ষেত্রটা রেখেই কিন্তু আন্দোলন, আপনাকে প্রতিবাদ জানাতে হবে। কিন্তু আপনি শুরু থেকে যদি একেবারে উড়িয়ে দেন যে না আমি এটা মানবই না, করবই না, তাহলে কিন্তু আপনি আর মানে নেগোসিয়েশনের আমরা যদি পর্যায়ে একটু থাকেন না। ক্রিকেটারদের কথাও যদি চিন্তা করি, তাদের মানসিক অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো নেই। বিপিএল খেলছে, তবুও তারা কিন্তু তাদেরকে বলছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন। আজকে শেখ মাহিদি বলেছিলেন যে মঙ্গল গ্রহে হলেও তারা খেলতে প্রস্তুত, সেখানে তারা গিয়ে ভালো খেলতে চায়। কিন্তু এখন কতটুকু ভালো খেলা সম্ভব এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে? আমি মনে করি মেন্টাল প্রেশারটা তাদের থাকবে ইফ ইউ প্লে ইন ইন্ডিয়া, বিকজ অলওয়েজ মাথায় থাকবে কিছু একটা হতে পারে, কিছু একটা হবে হয়তো বা আইসোলেটেড, বিকজ দুনিয়ার কোনো সিকিউরিটি প্ল্যান ইজ নট ফুল প্রুফ। তাহলে কিন্তু কোনো দুর্ঘটনাও হতো না, অ্যাক্সিডেন্টও হতো না, কোনো কিছুই হতো না। সব জায়গায় কিন্তু ল্যাপসেস থাকে এবং ল্যাপসেস হওয়ার চান্স থাকে। এবং সেই রকমটা যদি হয়, প্লেয়াররা তো একটু আতঙ্কে থাকবে। এবং প্লেয়াররা কি ওইখানে ঘরের ভিতরে থাকবে, বেরিয়ে শুধু খেলে আসবে? যেরকমটা হয়েছিল জিম্বাবুয়ে যখন আমরা গেলাম কোভিডের আগে আগে, আপনি কি জানেন তারা শুধু রুমে যেত, মাঠে খেলতো, ঘরের ভিতরে অলমোস্ট এ মান্থ। এটা সাইকো পেশেন্ট আপনি হয়ে যাবেন। তার মানে যদি এইরকম প্রেশার নিয়ে আপনি ওইখানে খেলেন, দ্যাট ইজ গোয়িং টু বি জাস্ট এ ফর্মালিটি, যে আমরা মাঠে গেলাম, খেললাম, চলে আসলাম, ঘরে থাকলাম। তেমনটাই কিন্তু হওয়ার সংখ্যা আছে। যেরকম পাকিস্তানও যখন বাংলাদেশ টিম গেল লাহোরে, তারা কিন্তু আপনাকে বলেছে আপনি বাইরে যেতে পারেন, আমরা উইল টেক কেয়ার। পরে যখন আমি সিকিউরিটিদের সাথে কথা বললাম, তখন তারা বললো যে আমরা গেলে ওই মার্কেটের সব দরজা টরজা সব বন্ধ করে দিয়ে আপনাদের রাখবো। তার মানে হচ্ছে ইউ আর ক্রিয়েটিং এ পাবলিক নুইসেন্স। অন্য কেউ ঢুকতে পারবে না, শুধু বাংলাদেশ টিম ঘুরে বেড়াচ্ছে। আই সেড এটা কোনো প্রয়োজন নাই, আমরা যাচ্ছি না, থাকছি। তার মানে ইট ইজ অ্যান অ্যাডিশনাল প্রেশার অন ইউ। মানসিকভাবে আপনি কিন্তু একদম সুস্থ মনে, সুস্থ মস্তিষ্কে কিন্তু খেলাটা উইল বিকাম ডিফিকাল্ট। কায়সার ভাইয়ের কাছে একই প্রশ্ন থাকবে যে আসলে ক্রিকেটারদের মানসিক অবস্থা এখন এইভাবে এই অবস্থায় কতটুকু খেলতে পারবে, যে একটু ছোট করে যদি বলতে পারতেন। না, একটু টাফ হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে আমি জানি যে ক্রিকেটাররা খেলার জন্য উদ্গ্রীব রয়েছেন, কারণ একটা বিশ্বকাপ মিস করাটা কিন্তু অনেক বড় একটা জীবনে দুঃখজনক বড় বিষয় তাদের জন্য হবে। বাট সেই সঙ্গে মনে রাখতে হবে যে নিরাপত্তা ইস্যুটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং অবশ্যই আপনাকে মর্যাদাটুকু রাখতে হবে। আপনি মর্যাদাহীনভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। সো ক্রিকেটাররা খেলুক, সেটা আমরাও চাই। আমি নিজে কিন্তু এই বিশ্বকাপের অ্যাক্রেডিটেশন করেছি, কিন্তু যদি ম্যাচটা পাকিস্তান ভারতে হয়, আমি কিন্তু কভার করতে যাব না, কারণ আমি আমার সিকিউরিটিটাকে বেশি প্রায়োরিটি দিব, অতি অবশ্যই। বাট যদি সেটা শ্রীলঙ্কা হয়, অবশ্যই আমি সেটা কভার করব, কারণ আমি ম্যাক্সিমাম আপনার টি-20 ওয়ার্ল্ড কাপগুলো কভার করেছি। তো এখন করতে চাচ্ছি না কেন? ইভেন আমরা কিন্তু ভারতে আপনি ওয়ার্ল্ড কাপ কভার করে এসেছি, 2023 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু সেখানেও কভার করে এসেছি। বাট এখন এই সিচুয়েশনটা কিন্তু তৈরি করেছে তারা, সমস্যাটা তো তৈরি করেছে তারা। অতএব এটার আমরা সবাই চাই আসলে যে বাংলাদেশ আসলে দিন শেষে ভালো একটা অবস্থায় যাক এবং বিশ্বকাপ ক্রিকেটটা খেলুক খুব সুন্দরভাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস শুধু লাস্টে বলি, 1/2 সেকেন্ড, সেটা হচ্ছে সবচেয়ে ভালো সিচুয়েশনটা এখন যেটা যাচ্ছে,
এই ব্যাপারে আমাদের কোনো প্লেয়ার, রানিং প্লেয়ার হ্যাজ নট গিভেন এনি স্টেটমেন্ট। দ্যাটস দি বেস্ট থিং। এবং আমি ওনাদের কাছে অনুরোধ করবো ওনারা যেন এটাতে ইনভলভ না হয়। লেট দি বোর্ড ডিলস উইথ ইট, দ্য গভর্নমেন্ট উইল ডিলস উইথ। সাংবাদিক আপনারা আছেন, আপনারা ডিল করেন, নট দি প্লেয়ার। আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি। সেটা হলো যে ভারত কিন্তু সমস্যা আরেকটা তৈরি করেছে, সেটা হলো যে এই যে ক্রিকেট মাঠে আপনি হ্যান্ডশেক করবেন না, টস করার সময় কথা বলবেন না, কিন্তু আপনি ম্যাচে খেলবেন। তো দিস ইজ নট দ্য স্পিরিট অফ দ্য গেম। সো সমস্যাটা ভারত কিন্তু শুধুমাত্র একটা জায়গায় তৈরি করে নেই, এবং ক্রিকেটটাকে যে আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে ইউজ করা যায় সেটা কিন্তু ভারত মাঠেও করে দেখেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, খেলার আড্ডা এই ছিল আজকের মতো। ডিবিসির সাথেই থাকুন।